আমিও আমার বাহু সুধীরের কোমরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরলাম। যখন আমার মনে হল সুধীর এখন পরবর্তী প্রোগ্রামের চেষ্টা করতে পারে, আমি ধীরে ধীরে বললাম, সুধীর, দরজা বন্ধ করে দাও। সুধীর আমাকে তাকিয়ে বলল, এই সময় এখানে কে আসতে পারে? কিন্তু আমি হালকা হাসি দিয়ে বললাম, তবুও দরজা বন্ধ করে দাও, প্লিজ। সুধীর আমাকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করল এবং আবার আমাকে তার দিকে টেনে নিল। যখন সে আবার আমাকে তার বাহুতে জড়াল, আমি ধীরে ধীরে বললাম, সুধীর, লাইটও বন্ধ করে দাও। বন্ধুরা, আমার পরের গল্প আরও উত্তেজনাপূর্ণ এবং মজাদার হতে চলেছে। প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করো এবং ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, প্লিজ গল্পটি সম্পূর্ণ শোনো, তবেই পুরো গল্পের আনন্দ পাবে। চলো, আমি তোমাদের পুরো গল্প শোনাই। যখন সব কিছু হয়ে গেল, আমি তৎক্ষণাৎ অর্জুনকে পিছে সরে যেতে বললাম। আমার হৃদয় জোরে ধরফর করছিল এবং শ্বাসও অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল। আমি নিজেকে সামলে নিয়ে অর্জুনকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করলাম। কিছুক্ষণ পরে সে কিছু না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। সে যাওয়ার সাথে সাথেই আমি কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠলাম এবং দ্রুত বাথরুমের দিকে এগিয়ে গেলাম। আমার মন দ্বিধায় ভরে গেল। আমি কি করলাম? বিয়ে হওয়া সত্ত্বেও আমি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়লাম, আর সেটাও আমার থেকে ১৫ বছর ছোট একটি ছেলের সাথে। এটা ভেবে আমার হৃদয় আরও দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, এটা ভেবে যে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না, কিন্তু এখন আমাকে পরিস্থিতি সামলাতে হবে। আমি বাথরুমে নিজেকে পরিষ্কার করলাম এবং নিজেকে প্রতিশ্রুতি দিলাম যে এখন থেকে আমি খুব সতর্ক থাকব। গোসল করার পর আমি আমার সালোয়ার স্যুট পরলাম, চুল ঠিক করলাম এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি এবং এই দ্বিধা আমাকে ক্লান্ত করে দিয়েছিল এবং আমি কখন ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারিনি। রাত প্রায় ৯টা বাজে, দরজার ঘণ্টা বাজল। ঘুম থেকে হঠাৎ জেগে উঠে আমি ঘড়ির দিকে তাকালাম। ৯টা বাজে গেছে, আমি নিজেকে বললাম এবং দ্রুত দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে এবং তার সাথে তার ছোট ছেলে রোহানও আছে, যে প্রায় ৮ বছরের। রিয়া দিদি, আপনি এই সময়ে সব ঠিক আছে? আমি জিজ্ঞাসা করলাম। রিয়া উত্তর দিল, ও দিদি, আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমরা এই মাত্র খবর পেয়েছি। আমি এবং মোহন এখনই সেখানে যাচ্ছি। তুমি কি রোহানকে ২ দিনের জন্য তোমার কাছে রাখতে পারবে? আমরা শীঘ্রই ফিরে আসব। আমি তৎক্ষণাৎ বললাম, কোনো সমস্যা নেই দিদি, এটাও তো আপনারই বাড়ি, আপনি নিশ্চিন্ত হয়ে যান। রিয়া রোহানকে আমার কাছে রেখে তাড়াহুড়ো করে চলে গেল। আমি দরজা বন্ধ করলাম এবং রোহানকে নিয়ে ভিতরে এলাম। ঘড়িতে ৫টা বাজে। আমি টিভি চালু করলাম এবং রোহানকে জিজ্ঞাসা করলাম, তুমি খেয়েছ? রোহান মাথা নাড়িয়ে বলল, না আটি, এখনও খাইনি। আমি হেসে বললাম, তুমি টিভি দেখো, আমি খাবার গরম করে দিচ্ছি। আমি রান্নাঘরে গিয়ে খাবার গরম করতে লাগলাম। খাবার পর্যাপ্ত ছিল, তাই আমার চিন্তা করার দরকার ছিল না। খাবার গরম করে টেবিলে রাখলাম এবং রোহানকে পরিবেশন করলাম। আমিও তার পাশে চেয়ারে বসলাম। অর্জুন এখনও খেতে আসেনি, আর আমি তাকে ডাকতে যেতে চাইছিলাম না। তার দিকে তাকাতে আমার অস্বস্তি হচ্ছিল। আমি ভাবছিলাম, যা ঘটেছে তাতে কার ভুল ছিল, আমার নাকি অর্জুনের? অর্জুনের পায়ের শব্দ শুনে আমি আমার ভাবনা থেকে বেরিয়ে এলাম। তার দিকে না তাকিয়েই বললাম, খেয়ে না অর্জুন, আমি গরম করে দিয়েছি। সে সামনের চেয়ারে বসল এবং নিঃশব্দে খেতে শুরু করল। আমিও খাচ্ছিলাম, কিন্তু বারবার নিচে তাকাচ্ছিলাম। আমি ভাবছিলাম, একজন বিবাহিতা মহিলা হয়েও আমি কি করেছি? অর্জুন খেতে খেতে জিজ্ঞাসা করল, এই বাচ্চাটি কে? আমি চোখ না তুলে উত্তর দিলাম, এটা রিয়া দিদির ছেলে, তার বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই সে তার কাছে গেছে। এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। অর্জুন খাওয়া শেষ করে গুডনাইট বলে ওপরে চলে গেল। আমি থালা বাসন তুলে রান্নাঘরে রাখলাম, তারপর আমার রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। রোহান বিছানায় শুয়ে পড়েছিল এবং দ্রুত ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগে রইলাম। বিকেলের ছোট্ট ঘুমের কারণে এখন ঘুম আসছিল না, আর আজকের দিনটি আমার জীবনে একটি নতুন মোড় এনে দিয়েছিল। আমার হৃদয় ও মনের মধ্যে যুদ্ধ চলছিল। হৃদয় বলছিল, যা হয়েছে তা ঠিক হয়েছে, আর মন এটাকে ভুল প্রমাণ করতে চাইছিল। হৃদয় আবারও বলছিল, বিবাহিত হয়েও আমি একটি অসম্পূর্ণ জীবন যাপন করছি, আর যদি ভাগ্য আমার জন্য কোনো পথ খুলে দেয়, তাহলে তাতে কি কোনো অন্যায় আছে? এই ভাবনায় ডুবেছিলাম, হঠাৎ দরজায় কড়া নাড়া শুনলাম। বাড়িতে আমি ও রোহান ছাড়া শুধু অর্জুনই ছিল, তাই কড়া নাড়া দিচ্ছিল সে।
আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি চুপ করে শুয়ে থাকার চেষ্টা করলাম, কিন্তু আবার কড়া নাড়া হল। রোহান যেন না জেগে যায় এই ভেবে এবং কোনো ভুল বোঝাবুঝি এড়াতে আমি ধীরে ধীরে উঠে দরজা খুললাম। সামনে অর্জুন দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি একটু চমকে গিয়ে বললাম, এখন কি, কেন এসেছ? অর্জুন মৃদুস্বরে জিজ্ঞাসা করল, দিদি, আমি কি ভেতরে আসতে পারি? আমি তাকে না করে বললাম, না, তুমি যাও। এত বলেই দরজা বন্ধ করে দিলাম। আমার শ্বাস দ্রুত হচ্ছিল আর মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। আমি ভাবতে লাগলাম, সে কেন ভেতরে আসতে চায়? সে কি আবার কোনো ভুল করবে? না, তা হতে পারে না। রোহানও তো রুমে আছে। একবার যে ভুল হয়ে গেছে তাই যথেষ্ট। এখন আর তা হতে পারে না। কিন্তু ঠিক তখনই আমার হৃদয়ের এক কোণ থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো, তাহলে কি হবে যদি তাই হয়? শেষ পর্যন্ত সবার জীবনে এমন মুহূর্ত আসে। এখন যখন একবার হয়ে গেছে, তাহলে যদি আবার হয় তাতে কি আসে যায়? গত কয়েক বছর ধরে তুমি নিজেকে সংযত রেখেছ। এখন যখন সুযোগ এসেছে তখন এড়িয়ে যাওয়া ঠিক নয়। জীবনে এমন সুযোগ বারবার আসে না। আমি বিছানায় বসে ভাবনায় ডুবে গেলাম। যদি সুযোগ এসে থাকে তাহলে কি তা ছেড়ে দিতে হবে? গত কয়েক বছর ধরে জীবন এক জায়গায় আটকে আছে, আর এটাও সেরকমই কেটে যাবে। অর্জুন এখনও যুবক, তার জীবনে আরও সুযোগ আসবে। কিন্তু আমার জন্য, আমার তো এই একটি মাত্র সুযোগ। আমিও কি জীবনের স্বাদ নেবার অধিকার রাখি না? এই ভাবনায় জড়িয়ে আমার মন ও মস্তিষ্ক যুদ্ধে লিপ্ত হল। শেষ পর্যন্ত আমার হৃদয়ের কণ্ঠ মস্তিষ্কের যুক্তির ওপর জয়ী হল। অর্জুনের প্রতি আমার আগের আচরণের কথা ভেবে কিছুটা অনুতাপ হচ্ছিল। আমি হেসে উঠলাম এবং আলমারি থেকে একটি আকর্ষণীয় লাল রঙের জোড়া বের করে পরার কথা ভাবলাম। তারপর বাথরুমে গিয়ে কাপড় বদলালাম এবং রুমে এসে হালকা মেকআপ করলাম। আমি লাল রঙের হাই হিলের স্যান্ডেলও পরলাম এবং ভাবলাম, অর্জুন যদি আমার ওপর রাগও করে তবুও আমার এই রূপ দেখে নিশ্চয়ই খুশি হবে। আমি রোহানের গভীর ঘুমের বিষয়ে নিশ্চিত হয়ে রুমের লাইট বন্ধ করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। যখন ওপরে পৌঁছালাম দেখলাম অর্জুনের রুমের দরজা খোলা এবং ভেতরে হালকা আলো জ্বলছিল। কিন্তু ভেতরে তাকিয়ে দেখলাম অর্জুন সেখানে নেই। পিছনে কারো পায়ের শব্দ শুনে ফিরে তাকালাম। অর্জুনের হাতে একটি গ্লাস ছিল। মনে হচ্ছিল সে ছাদে কিছু সময় কাটিয়ে এসেছে। অর্জুন আমার কাছে এগিয়ে এলো। আমি সংকোচে জিজ্ঞাসা করলাম, তুমি এখনো ঘুমাওনি? অর্জুন এগিয়ে এসে আমার একটি হাত আমার হাত ধরে ফেলল। তার কাছাকাছি আসায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অর্জুন হেসে বলল, আমি নিশ্চিত ছিলাম তুমি আসবে। সে ধীরে ধীরে আমাকে তার দিকে টেনে নিল এবং আমি কোনো প্রতিরোধ ছাড়াই তার কাছে চলে গেলাম। অর্জুন আমাকে তার বাহুতে জড়িয়ে ধরল এবং এই নিকটতায় আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। আমি অর্জুনের বুকের মধ্যে আমার মুখ লুকিয়ে ফেললাম এবং ধীরে ধীরে বললাম, অর্জুন, আমি ভয় পাচ্ছি। অর্জুন আমাকে আরও স্নেহের সাথে তার বাহুতে চেপে ধরল এবং জিজ্ঞাসা করল, কিসের ভাবি? আমি তার বাহুতে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু এক অদ্ভুত আকর্ষণও অনুভব করছিলাম। আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, দেখে ফেলবে না তো? অর্জুন শান্ত স্বরে বলল, এখানে আর কে আছে যে দেখবে? আমি চিন্তিত হয়ে বললাম, নিচে রোহান আছে, সে জেগে উঠতে পারে। অর্জুন আমাকে আশ্বস্ত করে বলল, ও এখনো ছোট, সে কিছু বুঝবে না। আমার চিন্তা রয়ে গেল। আমি কিছুক্ষণ থেমে বললাম, কিন্তু যদি কিছু ভুল হয়ে যায়? অর্জুন কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কি বলতে চাইছ? আমি কিছুটা লজ্জা পেলাম এবং তারপর ধীরে ধীরে বললাম, যদি আমি গর্ভবতী হয়ে যাই। এই কথা শুনে অর্জুন আমাকে শান্ত করে বলল, এমন কিছু হবে না। সে আমাকে বিশ্বাস দেওয়ার জন্য আমার পিঠে হালকা করে চাপড় দিল। আমি তার দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকালাম। তখন অর্জুন হেসে বলল, যদি তোমার কোনো চিন্তা থাকে আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসব। আমি অর্জুনের কথায় হালকা হাসলাম এবং আমার মাথা নিচু করে দিলাম। অর্জুন আমাকে আরও কাছে টেনে নিল, কিন্তু আমি সাহস করে বললাম, অর্জুন, এখন না, এখানে না। অর্জুন আমার ইঙ্গিত বুঝে নিল এবং আমার হাত ধরে আমাকে তার ঘরের দিকে নিয়ে গেল।
যখন আমি ঘরে পৌঁছালাম আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সন্ধ্যায় যা কিছু ঘটেছিল তা এত দ্রুত ঘটে গিয়েছিল যে আমি ঠিকভাবে বুঝতেই পারিনি। ঘরে প্রবেশ করেই অর্জুন লাইট জ্বালালো এবং তারপর ধীরে ধীরে আমাকে তার বাহুতে জড়িয়ে নিল। আমি আমার পিঠ অর্জুনের বুকের সাথে লাগিয়ে দিলাম, যদিও আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। অর্জুনের হাতে তখনও অর্ধেক ভরা ওয়াইনের গ্লাস ছিল। সে ধীরে ধীরে আমার গলায় তার ঠোঁট রাখল, যার ফলে আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। অর্জুন হালকা স্বরে বলল, আজ তোমার সৌন্দর্য যেন কিছুটা বিশেষ লাগছে। অর্জুনের ঠোঁট আমার গলায় এবং তার এক হাত ধীরে ধীরে আমার কোমরের কাছে ঘুরছিল। এই নিকটতায় আমি কিছুটা বিচলিত হচ্ছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। আগে আমি বিবাহিত ছিলাম, কিন্তু এমন অনুভূতি আমি কখনো অনুভব করিনি। অর্জুন আমার গলা চুমু দিয়ে বলল, তোমার সৌন্দর্য আমাকে আহত করেছে। তারপর সে তার হাতে থাকা গ্লাসটি আমার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে বলল, একটু খাও ভাবি। আমি তার প্রস্তাব হালকা হাসি দিয়ে প্রত্যাখ্যান করে বললাম, না অর্জুন, আমি কখনো ওয়াইন খাইনি। আমি গ্লাসটি ধীরে ধীরে আমার ঠোঁট থেকে দূরে সরিয়ে দিলাম। অর্জুন বলল, একটু খেয়ে দেখো ভাবি, যখন তোমার এই লাল ঠোঁটে এর স্বাদ লাগবে তখন এর প্রভাব আলাদা হবে। অর্জুন আবার আমার গলায় হালকা করে চুমু দিল। আমি ইতিমধ্যেই অর্জুনের কথায় হারিয়ে গিয়েছিলাম এবং তার মিষ্টি কথায় আমার সব মানসিক দ্বিধা দূর হয়ে গেল। যখন অর্জুন আবার গ্লাসটি আমার ঠোঁটের কাছে আনল, আমি কিছুটা দ্বিধা করে কিছু চুমুক নিলাম। প্রথমে এর স্বাদ কিছুটা তেতো লাগল, কিন্তু আরও কিছু চুমুক নেওয়ার পর এর স্বাদ ভালো লাগতে শুরু করল। এই সময় অর্জুন এক হাতে আমার কাঁধ হালকা করে স্পর্শ করতে থাকল এবং ধীরে ধীরে গ্লাসের সব ওয়াইন আমাকে পান করাল। এরপর অর্জুন আমাকে তার দিকে ঘুরিয়ে দিল এবং আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আজ তুমি খুব সুন্দর লাগছ, আর এই হাই হিল স্যান্ডেলে তোমার নাজুক পা দেখে মনে হয় এগুলো ছুঁয়ে দেখি। আমার ওয়াইনের হালকা প্রভাব হচ্ছিল। নিজের প্রশংসা শুনে আমি প্রথমে কিছুটা লজ্জা পেলাম, কিন্তু তারপর হেসে বললাম, তাহলে কে তোমাকে রোধ করেছে? তোমার ইচ্ছা পূরণ করো। এত শুনেই অর্জুন আমার পা বড় সম্মানের সাথে হালকা করে ছুঁয়ে দেখল এবং আমার স্যান্ডেলের ফিতেগুলো মনোযোগ দিয়ে দেখল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ আমাকে এত গভীরভাবে পছন্দ করতে পারে যে আমার পা এভাবে প্রশংসা করবে। আমার ভেতর এক নতুন অনুভূতি ছুটে বেড়াতে লাগল। আমার পা সম্মানের সাথে ছুঁয়ে দেখার পর অর্জুন আমাকে তার বাহুতে নিয়ে হালকা করে আমার গলায় চুমু দিল। আমিও অর্জুনের বাহুতে এক শান্তি অনুভব করছিলাম। ওয়াইনের হালকা প্রভাব আমার খুশিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমিও আমার বাহু অর্জুনের কোমরের দিকে ঘুরিয়ে দিলাম। যখন আমার মনে হল অর্জুন এখন পরবর্তী পদক্ষেপ নিতে পারে, আমি ধীরে ধীরে বললাম, অর্জুন, দরজা বন্ধ করে দাও। আমাকে দেখে বলল, এই সময়ে এখানে কে আসতে পারে? কিন্তু আমি হালকা করে হেসে বললাম, তবুও দরজাটা বন্ধ করে দাও প্লিজ। সুধীর আমাকে ছেড়ে দরজা বন্ধ করে আবার আমাকে নিজের কাছে টেনে নিল। যখন সে আবার আমাকে বাহুতে জড়াল, আমি ধীরে ধীরে বললাম, সুধীর, লাইটও বন্ধ করে দাও।